আসসালামু আলাইকুম, হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের 22 ব্যাচে ক্রাশ কোর্সের আরেকটা বায়োলজি ক্লাসে। আমি তোমাদের শুভ্র হয়ে চলে এসেছি, তোমাদের সাথে থাকবো আগামী 1 ঘন্টা এবং আমরা আজকে পড়বো চলন এবং অঙ্গ চালনার একটি বিশেষ লেকচার। অনেকদিন পর আমি তোমাদের সাথে চলে এসেছি হোয়াইট বোর্ডে, তোমাদের সেই বহুল আকাঙ্ক্ষিত হোয়াইট বোর্ড। সো লেট মি চেক সাউন্ড ঠিক আছে কিনা। চলে এসেছি, তোমাদের সাথে থাকবো আগামী ওকে, আমি দেখতে পাচ্ছি সাউন্ড ঠিক আছে, এভরিথিং ইজ ফাইন। তোমরা সবাই কেমন আছো একটু জানিয়ে দাও। তোমরা কুইকলি ক্লাসে তোমাদের ফ্রেন্ডসদেরকে মেনশন করে দাও যাতে করে তারাও ক্লাসে জয়েন করতে পারে। অ্যান্ড আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে ফজলে রাব্বি আছে, রিদি আছে আমাদের সাথে হচ্ছে সিনহা রহমান, ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে রয়েছে বৃষ্টি, আকিব আছে আমাদের সাথে, অসীম জিজ্ঞেস করেছে কেমন আছেন ভাইয়া? ভালো আছি। আচ্ছা, আমাদের সাথে রয়েছে প্রকৃতি, আমাদের সাথে রয়েছে উম্মে ফাতেমা। ভেরি গুড। তোমরা একটু কাইন্ডলি ক্লাসে একটু ফ্রেন্ডসদেরকে মেনশন দিয়ে দাও যাতে করে তারা জানতে পারে যে আমাদের ক্লাসটা কি হয়ে গিয়েছে, শুরু হয়ে গিয়েছে। সো তোমরা কুইকলি ক্লাসে মেনশন দাও তোমাদের ফ্রেন্ডদেরকে। সো চলো আমি আমার ক্যামেরাটাকে ঘুরিয়ে বোর্ডের দিকে ফ্রেমটাকে ঠিক করে নিই। এই হচ্ছে আমার বোর্ড অ্যান্ড আমি এখনই ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আজকে আমরা অনেক দিন পর হোয়াইট বোর্ডে আসছি। ওকে, সো নাও আমরা একজন বলছো যে আমার কমেন্ট পড়েন নাই, রাজিবুল ইসলাম। ওকে ফাইন, পড়ে ফেললাম। সাউন্ড আজকে এত বেশি কেন? আজকে মাইক্রোফোন দিয়ে ক্লাস নিচ্ছি, এজন্য সাউন্ড আজকে অনেক বেশি। ওয়ালাইকুম আসসালাম। ইদি, আচ্ছা তোমার নাম হচ্ছে ইদি, আমি পড়ে ফেলছি রিদি। আচ্ছা ঠিক আছে। জিহান, শিহাব আল হাসান, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এবার তোমরা যে কাজটা করো, ফ্রেন্ডসদেরকে মেনশন দাও। আজকে তোমরা কোথায়? তোমাদেরকে তো দেখছি না। হোয়ার আর ইউ? অন্যদিন তো স্ক্রিন শেয়ারে ক্লাস নিলেও তোমাদের প্রেজেন্স আরো বেশি পাওয়া যায়। আজকে তোমরা কোথায় গেলা? ওকে, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। তো চলো আমরা কি করি, শুরুতে কিছু কোশ্চেন করি, আমাদের প্রিভিয়াস ক্লাস থেকে কিছু কোশ্চেন করি, তারপর দেখি তোমরা কারা কারা আসো, দেন আমরা আমাদের পড়াটা শুরু করি। প্রথম প্রশ্ন, কার্পাল অস্থি কতগুলো? কার্পাল মানে কি মনে আছে? কার্পাল মানে হচ্ছে কবজি। তোমাদের কাছে প্রথম প্রশ্ন, কবজিতে আমাদের কতগুলো অস্থি আছে? প্রথম প্রশ্ন, আমাদের কবজিতে কতগুলো অস্থি আছে? দেখি এটার আনসার কে কে করে। ওয়ালাইকুম আসসালাম। কুইকলি, কার্পাল অস্থি কতগুলো? সবার আগে রাইট অ্যান্সার করছে মোস্তাসিম ফুয়াদ। মোস্তাসিম ফুয়াদ সবার আগে রাইট অ্যান্সার করছে, ভেরি গুড। বাকিরা? তাহসানুল ইসলাম, গুড, রাইট অ্যান্সার। আব্দুল আজিজ, তোমার অ্যান্সারটা রাইট। আচ্ছা, তারপরে শাহরিয়ার মিম, ভেরি গুড, রাইট অ্যান্সার। তাবাসসুম তালুকদার, রাইট অ্যান্সার। আচ্ছা, কার্পাল অস্থি কতগুলো? আমি এক সাইডের গুলো জিজ্ঞেস করছি, মানে এরকম প্রশ্ন আসলে তোমরা বুঝবা একটা কার্পালের কথা বলছে, দুইটা না, একটা কার্পালের কথা বলছে। তো নরমালি কার্পাল অস্থি কয়টি? কার্পাল অস্থি হচ্ছে 8টি। নরমালি কার্পাল অস্থি কয়টি? 8টি। এই 8টা মনে রাখার জন্য সুন্দর একটা ছন্দ তোমাদেরকে দিছিলাম, তাই না? সুনীল লাল টাই পরে ট্যাপ ট্যাপ করে হাঁটে, মনে আছে তোমাদের এই মজার ছন্দটার কথা? সুনীল লাল টাই পরে ট্যাপ ট্যাপ করে হাঁটে। তাহলে কার্পাল অস্থিগুলোর নাম যদি আমি লিখি তাহলে সেগুলো কি কি হবে বলো তো? নামগুলো হবে স্ক্যাফয়েড, লুনেট, সুনীল লাল টাই পরে, তাহলে ট্রাইকুয়েটাল, পিসিফর্ম,
পিসি ফর্ম, এই হচ্ছে প্রথম চারটা, এই যে এরকম প্রথম চারটার নাম আমি লিখলাম, প্রথম চারটা এইভাবে থাকে, স্ক্যাফয়েড, লুনেল, ট্রাইকোয়েটাল, পিসি ফর্ম। তারপরে কি ট্রাপিজিয়াম, ট্রাপেজিয়াম, ট্রাপেজয়েড, ট্রাপিজিয়াম, ট্রাপেজয়েড, ক্যাপিটেট, আর হচ্ছে হ্যামেট, ক্যাপিটেট আর হচ্ছে হ্যামেট। এই হচ্ছে বাকি চারটা, এই হচ্ছে বাকি চারটা। টোটাল কয়টা হার পাইলাম আমরা? পুরো 8টা হার পেলাম। আমরা যদি 2 হাতের কথা চিন্তা করি, 2 হাতের কথা চিন্তা করলে 8 8 16টা, তাহলে পরের চারটা এইভাবে থাকে। এইভাবে কার্পাল অস্থি তৈরি হয় কয়টি? 8টি, এক সাইডে 8টি আরেক হাতে 8টি, তার মানে টোটাল হচ্ছে 16টি। বাট আমি যদি এমনি জিজ্ঞেস করব, এমনি জিজ্ঞেস করলে তোমরা বুঝবা, তাহলে তোমরা বুঝবা কি? তাহলে বুঝবা যে আমাদের হাতে এখানে একটার কথা বলা হয়েছে, ঠিক আছে? যদি প্রশ্ন আসে যে কার্পাল অস্থি কয়টি, তখন তোমরা একটার কথা বলবা, বুঝবা, একটা। কিন্তু অপশনে যদি দেখো যে টোটাল কয়টা, তখন তোমাকে মানবদেহে যদি কয়টা এরকম লাগে, মানবদেহে থাকলে তোমার আনসার করবা হচ্ছে 16টি। তার মানে 1 আর 16, 1 আর 16 দুটাই কিন্তু কি মাথায় রাখতে হবে, মানে 8 আর 16 একটার কথা মাথায় রাখতে হবে, দুটার কথাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? দেখি তাবাসসুম তালুকদার লিখছো স্ক্যাফয়েড, লুনার, ট্রাইকোয়েডাল, পিসিফর্ম, ট্রাপিজিয়াম, ট্রাপেজয়েড, ক্যাপিটেট আর হ্যামেট। ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমাদের 8টা হয়ে গেল। এরপরের প্রশ্ন হচ্ছে মেটাকার্পাল অস্থি কয়টি? দেখি এটার আনসার কে করতে পারো এক হাতের কথা। মেটাকার্পাল অস্থি কয়টি? প্রশ্ন প্রতি হাতে মানে একটি হাতে বা একটি বাহুতে মেটাকার্পাল অস্থি কয়টি? দেখি এটার আনসার কে করতে পারো। মেটাকার্পাল অস্থি কয়টি? প্রতি হাতে মেটাকার্পাল কয়টি করে থাকে? সুমাইয়া হেনা রাইট অ্যান্সার, সুহাদা আক্তার রাইট অ্যান্সার, অর্পিতা বিনতে আজাদ তোমার রাইট অ্যান্সার। আমি প্রতি হাতের কথা জিজ্ঞেস করছি। তাহসানুল ইসলাম তুমি 20টি কেন লিখলাম আমি বুঝলাম না। আচ্ছা, রাবেয়া সুলতানা তোমার আনসারও রাইট, তাবাসসুম তালুকদার তোমার আনসারও রাইট, তাসনিয়া বি তোমার আনসারটাও রাইট। তাহলে এখানে কয়টি হবে? আনসার হবে হচ্ছে 5টি। কয়টি? 5টি। প্রতি হাতে 5টি করে মেটাকার্পাল থাকে। তাহলে কার্পালের পর মেটাকার্পাল, তাহলে মেটাকার্পালগুলো কেমনে থাকে চলো আমরা একটু দেখি। মেটাকার্পালগুলো কিভাবে থাকে? এই দেখো, ধরো এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুলি, তো এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুলি, এই হচ্ছে একটা মেটাকার্পাল, একটা মেটাকার্পাল, দুইটা মেটাকার্পাল, তিনটা মেটাকার্পাল, চারটা মেটাকার্পাল, 5টা মেটাকার্পাল। এই হচ্ছে 5টা মেটাকার্পাল। তার মানে কবজিতে কার্পাল, তার উপরে হচ্ছে মেটাকার্পাল, তার উপরে হচ্ছে কি মেটাকার্পাল, কবজিতে কার্পাল, তার উপরে হচ্ছে মেটাকার্পাল, কবজিতে কার্পাল, তার উপরে মেটাকার্পাল। তাহলে এই হচ্ছে 5টা আমাদের মেটাকার্পাল, 5টা হচ্ছে মেটাকার্পাল। এরপরের প্রশ্ন, কোশ্চেন 3 হচ্ছে প্রতি হাতে কতগুলো ফ্যালাঞ্জেস থাকে? কতগুলো ফ্যালাঞ্জেস থাকে? কতগুলো করে ফ্যালাঞ্জেস আমাদের প্রতি হাতে থাকে? এটার আনসারটা দাও। এক হাতে কতগুলো করে ফ্যালাঞ্জেস থাকে? প্রত্যেকটা হাতে, একটা হাতে। একজন বলছে নাম পড়ার জন্য ইচ্ছা করে ভুল লিখছে। আহারে, সামির ঘোষ, আমার নাম তো আজ পর্যন্ত ভাইয়া পড়লো না, এই যে পড়লাম। এমডি সবুজ তুমি সবার আগে রাইট অ্যান্সার করছো, ভেরি গুড। তারপর নাজমুল ইসলাম রাইট অ্যান্সার। তারপরে
ও এ নাম পড়তে পারলাম না ভাইয়া। সায়রা খাতুন, রাইট অ্যান্সার। তারপর বৃন্ত মজুমদার, তোমার নামটা অনেক সুন্দর, বৃন্ত, একদম আনকমন একটা নাম। অর্পিতা, রাইট অ্যান্সার। তাহলে 14টি, প্রত্যেকটা হাতে 14টি করে ফ্যালাঞ্জেস থাকে। কয়টি করে ফ্যালাঞ্জেস থাকে? 14টি করে ফ্যালাঞ্জেস থাকে, প্রতি হাতে 14টি করে ফ্যালাঞ্জেস থাকে। তার মধ্যে মনে রাখবা বৃদ্ধাঙ্গুলিতে ফ্যালাঞ্জেস হচ্ছে 2টা, এই কথা একটু মাথায় রাখবা। বৃদ্ধাঙ্গুলিতে আমাদের ফ্যালাঞ্জেস থাকবে হচ্ছে 2টা, বৃদ্ধাঙ্গুলিতে ফ্যালাঞ্জেস থাকবে 2টা। এই বৃদ্ধাঙ্গুলি 2টা ফোল্ড হয়, বৃদ্ধাঙ্গুলি ফোল্ড কয়টা হয়? 2টা। তাহলে এখানে ফ্যালাঞ্জেস কয়টা? 2টা। এরপরে বাকি হাত আঙ্গুলগুলায় 3টা করে ফ্যালাঞ্জেস, বাকিগুলোয় কয়টা করে ফ্যালাঞ্জেস? 3টা করে ফ্যালাঞ্জেস। এই একটা ফ্যালাঞ্জেস, এই 3টা ফ্যালাঞ্জেস, এইখানে ধরো আরো 3টা ফ্যালাঞ্জেস, এইখানেও 3টা ফ্যালাঞ্জেস থাকবে, 1 2 3টা ফ্যালাঞ্জেস। এবং আমাদের একদম কনিষ্ঠা, মানে যেটাকে আমরা কেনি আঙ্গুলও বলি, এই কেনি আঙ্গুল বা কনিষ্ঠা আঙ্গুল, এখানেও কয়টা ফ্যালাঞ্জেস? 3টা করে ফ্যালাঞ্জেস। তাহলে 3 3 3 3 3 4 12 আর 2 14, তাহলে ফ্যালাঞ্জেস আছে কয়টা? 14। এই কিন্তু আমাদের হাতের গঠন তৈরি হয়ে গেল। এই আমাদের কিসের গঠন তৈরি হয়ে গেল? আমাদের হাতের গঠন কিন্তু তৈরি হয়ে গেল। তাহলে আমাদের মোটামুটি হাড়গুলো আমরা জানলাম। এই হাড়টাকে বলা হয় হিউমেরাস, এইদিকে থাকে হচ্ছে রেডিয়াস এবং আলনা। রেডিয়াস এবং আলনা, আলনা সবসময় ঘরেই রাখি, এজন্য আলনা ভিতরে আর রেডিয়াস বাইরে। তাহলে আলনা ভিতরে, রেডিয়াস বাইরে। তাহলে দেখো বাইরের দিকে হচ্ছে রেডিয়াস, ভেতর দিকে হচ্ছে আলনা। রেডিয়াস আলনা, তাহলে হিউমেরাস, রেডিয়াস, আলনা, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস। এই হচ্ছে আমাদের সিরিয়াল কিসের? আমাদের হাতের আঙ্গুলগুলো। দেখো হাতের আঙ্গুল আঁকানো হয়ে গেছে। আমি না হাতের আঙ্গুল ঠিক মতো আগাইতে পারি না, হাত আগাইতে পারি না। তো আমি হাত আঁকানোর সময় কি করি জানো? আমি হাত তো ঠিক মতো আগাইতে পারি না, এই জন্য আগে নিজের হাতে এভাবে বসাই, নিজের হাত বসানোর পরে এইভাবে ছাপ দিই, তা নাহলে আমার হাতের আঙ্গুল ঠিক মতো আঁকানো হয় না। এই আমার হাত হয়েছে, তা আমার এইভাবে করে হাত আঁকাইতে হয়। এই জায়গাটা তো ফুলে গেছে কেন? এটা দেখে অনেকে মনে করবে এখানে টিউমার হয়েছে। টিউমার হয় নাই, ওই যে ঘড়ির কারণে ওই জায়গায় ছাপটা বেশি পড়ছে। ঠিক আছে, তো বেসিক্যালি আমি যদি এইভাবে আমার নিজের হাত দিয়ে যদি কম্পারিজন করি, তাহলে আমি যদি তোমাদেরকে দেখাই, তাহলে এইখানে আছে হচ্ছে কবজিতে 4টা হাড়, 1 2 3 4টা, আর নিচে আছে 4টা, 1 2 3 4, এই হচ্ছে 8টা হাড়। এবার যদি আমি মেটাকার্পালগুলো দেখাই, মেটাকার্পাল গেছে হচ্ছে এই 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 যে মেটাকার্পাল, এই যে মেটাকার্পাল এন্ড এই যে মেটাকার্পাল, এই হচ্ছে 5টা মেটাকার্পাল। আর ফ্যালাঞ্জেসগুলো যদি দেখাই, তাহলে এইখানে আসছে হচ্ছে আমাদের 2টা ফ্যালাঞ্জেস, আর বাকিগুলো 3টা করে ফ্যালাঞ্জেস, 1 2 3 1 2 3 1 2 3 এবং 1 2 3। এই হচ্ছে হাতের গঠন। আর হিউমেরাস আর রেডিয়াস যদি দেখাই, হিউমেরাস রেডিয়াস এবং আলনা যদি দেখাই, তাহলে রেডিয়াস থাকবে বাইরের দিকে, আলনা থাকবে ভেতরের দিকে, তাই তো? রেডিয়াস থাকবে বাইরের দিকে, আলনা থাকবে ভেতরের দিকে। তাহলে আমরা এইভাবে তৈরি করতে পারি। এই হচ্ছে রেডিয়াস অ্যান্ড এই হচ্ছে তার পাশ থেকেই চিকন করে আলনা, রেডিয়াস আর আলনা। দেখো আমার কিন্তু মোটামুটি আমাদের হাতের যেগুলো দরকার ছিল প্রত্যেকটা অস্থি কিন্তু এখানে আমরা আঁকাই ফেলছি, রেডিয়াস এবং আলনাও কিন্তু দেখাই ফেলছি। দেখো আঁকানো কিন্তু খুবই সহজ, অত কঠিন না। তোমরা যে হাড় নিয়ে অনেক টেনশনে থাকো, হাড় নিয়ে টেনশনে কিন্তু এত কিছু টেনশনের কিন্তু কারণ নাই, এটা অনেক বেশি ইজি। বুঝতে পেরেছো? ওকে, ওকে, তো আমরা হাতের কাহিনীগুলো দেখলাম। পায়ের মধ্যেও কিন্তু সেম। পায়ের মধ্যে দেখলে ডিফারেন্স হচ্ছে পায়ের টার্সাল না, পায়ের এখানে কার্পালার জায়গা হবে টার্সাল 7টা, মেটাটার্সাল, ফ্যালাঞ্জেস, মেটাটার্সাল 5টা, ফ্যালাঞ্জেস কিন্তু সেই 14টাই হবে। এইভাবেই কিন্তু সিরিয়ালগুলো কিন্তু সাধারণত আগাবে। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসগুলো একটু ভালো করে মাথায় রাখবো, এগুলো কিন্তু আমাদের দরকার। ওকে, আচ্ছা দেখি আরো কয়েকটা প্রশ্ন করি তোমাদের।
একটু মেনশন দিয়ে দাও। আজকে টাইমের উল্টাপাল্টা হওয়ার কারণে তোমাদের অনেকেই আসলে আজকে টাইম নিয়ে একটু কনফিউজ, যে আজকে ক্লাস কখন কি হবে। আসলে বেসিক্যালি হয়েছে কি, এখানে একটু টাইম নিয়ে একটু উল্টাপাল্টা হয়ে গেছে। আসলে সত্যি কথা, আমার তো সকালে হচ্ছে এক্সাম আর মেডিকেলে একটু কাজ থাকার কারণে সাধারণত আমার ক্লাসটা হচ্ছে বিকাল 4টার সময় হবে, এটা ইয়ে করার কথা ছিল। তারপর হচ্ছে আসলে একটু কমিউনিকেশনের অভাবের কারণে এখানে একটু উল্টাপাল্টা হয়ে গেছে। আসলে তোমার সবাই ভাবছিল হচ্ছে সকালবেলা ক্লাস হবে, সো এই জন্য আমি নিজের জায়গা থেকে আসলে আন্তরিকভাবে দুঃখিত। তো তোমাদের আসলে সকালবেলা এই একটা মিসকনসেপশন বা এই সকালবেলা একটা ঝামেলা হয়ে গেছে, এই জন্য আমি নিজে অনেক বেশি দুঃখিত, আমি নিজে অনেক বেশি লজ্জিত। আর যারা হচ্ছে দায়িত্বে থাকে, মডারেটর বা অ্যাডমিনরা, ওরা আসলে তোমাদের জন্য সবসময় চেষ্টা করে। এমনও সময় দেখা গেছে যে ওরা রাত 4টা পর্যন্ত তোমাদের জন্য কাজ করে, ঠিক আছে, রাত 4টা পর্যন্ত তোমাদের জন্য কাজ করে, যাতে করে পরের দিন তোমাদের ক্লাসটা ভালো হয়, পরের দিন যাতে তোমাদের ক্লাসটা সুন্দর হয়। এই জন্য তারপরেও কিন্তু একটা কথা আছে, মানুষ মাত্রই ভুল। হ্যাঁ, যে কোনো সিস্টেমেই কিন্তু একটা ভুল হয়, যে কোনো সিস্টেমে কিন্তু একটা সমস্যা থাকে, এটা হয়ই, বুঝছো। তো এখানে আসলে আজকে একটু ভুল হয়ে গেছে। আসলে এখানে আসলে ওদেরকে দোষ দিয়ে লাভ নেই, কারণ ভুল করতেই পারে মানুষ, ঠিক আছে। তো এই ভুলটাকে আমি চাইবো যে তোমরা একটু মানে সুন্দরভাবে দেখবা। আমারও উচিত ছিল যে আমি কলেজে থাকার পরে আমার একটু চেক করে দেখা যে আসলে সব কিছু ঠিকঠাক আছে কিনা, কারণ এটা আমার দায়িত্ব। তো সেটাও আমি আসলে করতে পারি নাই, এক্সামের প্রেশারে হোক বা যেটা এক্সামের প্রেশার বা আমার নিজের কাজের হচ্ছে একটা এক্সকিউজ দিচ্ছে আসলে সত্যি কথা। বাট আমার আসলে উচিত ছিল যে তোমাদের কনফিউশনটা আগে থেকে ক্লিয়ার করে দেওয়া যায়, কারণ আজকে অনেকেই যাও না যে আজকে আসলে মানে ক্লাসটা যে আজকে হবে এটা অনেকেই আসলে জানতাম না, যার কারণে আসলে এখন অ্যাটেন্ডেন্সটা অনেক কম। তো ওই দিন ফটোটিও আসলে এখানে পুরো দোষটা আসলে আমার ছিল, কারণ টাইমটা চেঞ্জের বিষয়টা পুরোপুরি অ্যাপ্লাই হয়েছে কিনা এই জিনিসটা শিওর হওয়া, তো আমি জিনিসটা আসলে শিওর হই নাই, এটা আসলে পুরোটাই আমার ফল ছিল। এই জন্য এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আসলে তারপরেও তোমরা যারা যারা ধৈর্য ধরছো তোমাদের কাছে থ্যাঙ্কস। উই আর ট্রাইং আওয়ার বেস্ট ফর ডুইং দ্যাট। অ্যান্ড এই আর কি, যে আবারও ক্ষমা প্রার্থী। তোমাদের সকালবেলা আজকে অনেকেরই কষ্ট হয়েছে, অনেকেই বসেছিলা, অনেকেই ওয়েট করতেছিলা ক্লাসের জন্যে। আচ্ছা, ওকে, চলো। এত সুন্দর সুন্দর হার আঁকাইছি, এখন আর হারগুলো মুছতে ইচ্ছা করতেছে না, বুঝছো। হার আঁকানোর পরে হারগুলো মুছতে কষ্ট হচ্ছে। এবার তোমাদেরকে আরো 2টা প্রশ্ন করি, চলো তোমাদেরকে আরো 2টা প্রশ্ন করি। কোশ্চেন 4 4 নাম্বার কোশ্চেনে তোমাদেরকে পড়বো যেটা, সেটা হচ্ছে বক্ষ অস্থি চক্রে সর্বমোট কতগুলো অস্থি আছে? সর্বমোট কতগুলো অস্থি আছে সব মিলিয়ে, ঠিক আছে। বক্ষ অস্থি চক্রটা যে তৈরি হয়, এইখানে সব মিলিয়ে কতগুলো বোনস আছে, সব মিলিয়ে কতগুলো বোনস আছে, এটার আনসার করো দেখি। বক্ষ অস্থি চক্রে কতগুলো বোনস আছে সব মিলিয়ে? বিষণ্ণ প্রমিথিউস, রাইট আনসার। বক্ষ অস্থি চক্র মিন্ময়, আমি পুরো বক্ষ পিঞ্জর জিজ্ঞেস করি না, আমি জিজ্ঞেস করছি বক্ষ অস্থি চক্র, আমি জিজ্ঞেস করছি বক্ষ অস্থি চক্র, বক্ষ পিঞ্জর না, বক্ষ অস্থি চক্র। মোতাসিম ফুয়াদ, রাইট আনসার। আমেনা মুন্নি, রাইট আনসার। অসীম, রাইট আনসার। হাফসা বেগম, রাইট আনসার। বলো কয়টা হবে? এবং কে কে বলতে পারবা বক্ষ অস্থি চক্রের হাড়গুলোর নাম কি? হাড়গুলোর নাম কি কে কে বলতে পারবা সেটা একটু আমাকে বলে দিও, আমি একটু তোমাদেরকে এঁকে দেখাই। এই হচ্ছে এক সাইডের বক্ষ অস্থি চক্র, একদিকেরটা, এটা হচ্ছে একদিকেরটা, এখানে 2টা বোনস আছে, তাহলে ওই সাইডে আছে আরো 2টা, তাহলে অস্থি তৈরি করার জন্য, বক্ষ অস্থি চক্র তৈরি করার জন্য আমার টোটাল বোনস লাগছে কয়টা? 4টা। তাহলে আনসারটা কি হবে? আনসারটা হবে 4টি, আনসারটা হচ্ছে 4টি।
এই চাপটির নাম কি? এই কালোটার নাম হচ্ছে ক্লাভিকল, এই কালোটার নাম হচ্ছে ক্লাভিকল, আর এটার নাম কি? স্ক্যাপুলা। তাহলে স্ক্যাপুলা, সরি, এই কালোটার নাম হচ্ছে স্ক্যাপুলা, উল্টা বলছি, কালোটার নাম হচ্ছে স্ক্যাপুলা আর এটার নাম হচ্ছে ক্লাভিকল, এটার নাম হচ্ছে কি? ক্লাভিকল। তাহলে ক্লাভিকল আর স্ক্যাপুলা এইদিকে আছে দুইটা, তাহলে এইদিকে থাকবে আরো দুইটা, দুই দুই চারটা, চারটা স্ক্যাপুলা এবং ক্লাভিকল, এইদিকে দুইটা ওইদিকে দুইটা, চারটা মিলে হচ্ছে আমাদের কি তৈরি হবে? বক্ষস্থি চক্রটা আমাদের তৈরি হবে, ঠিক আছে, বক্ষস্থি চক্রটা তৈরি হবে। তাহলে এই যে এইখানে এটার নাম হচ্ছে স্ক্যাপুলা, আর এইখানে যে বোনটা যেটাকে আমরা কলার বোন বলি বা বিউটি বোন বলি, এটা হচ্ছে ক্লাভিকল। তাহলে স্ক্যাপুলা ক্লাভিকল, স্ক্যাপুলা ক্লাভিকল, তাহলে সব মিলে হচ্ছে দুই দুই চারটা, ঠিক আছে। এবার একটা কমন প্রশ্ন আমি তোমাদের করব, সেটা হচ্ছে ক্লাভিকল দেখতে কিসের মতো? ক্লাভিকল দেখতে কিসের মতো? ক্লাভিকল দেখতে কিসের মতো? এটার আনসারটা করো। ক্লাভিকল দেখতে কার মতো? ক্লাভিকলটা দেখতে কার মতো? এই যে ক্লাভিকল যেটাকে আমরা বিউটি বোন বা কলার বোন বলতেছি, এই বিউটি বোন বা কলার বোন যে ক্লাভিকলটা, এই ক্লাভিকলটা দেখতে কিসের মতো? এত সুন্দর চিত্র আমি আঁকতে পারি না, পারবা, ট্রাই করলেই পারবা, এটা কঠিন কিছু না, তুমি যদি ট্রাই করো তাহলেই পারবা, ঠিক আছে। চিত্র আঁকানো কঠিন কিছু না, আমি যে চিত্র পারি এটা তো আমি একদিনে না, এটা আমার প্র্যাকটিস করতে 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 তারপর আমার এটা হয়েছে, এটা একদিনে হয় নাই বাবা, সময় লাগবে, আগে তাকাইতে তোমরাও পারবা। হ্যাঁ, মিনময় রাইট অ্যান্সার, ইটালিক এফ এর মতো। কিসের মতো? ইটালিক এফ এর মতো। তাহলে ক্লাভিকল দেখতে কিসের মতো? ইটালিক এফ এর মতো, ইটালিক এফ এর মতো। ক্লাভিকল দেখতে কিসের মতো? ক্লাভিকল দেখতে হচ্ছে ইটালিক এফ এর মতো। ক্লাভিকল দেখতে কিসের মতো? ক্লাভিকল দেখতে ইটালিক এফ এর মতো। সর্বশেষ আরেকটা কোশ্চেন করব, স্টারনামের খণ্ডগুলোর নাম বলো। স্টারনামের যে তিনটা খণ্ড আছে, খণ্ডক তিনটির নাম কি কি? স্টারনামের যে তিনটা খণ্ড পাওয়া যায়, এই স্টারনামের তিনটা খণ্ডের নাম তোমরা বলবা। স্টারনামের তিনটা যে খণ্ড, এই তিনটা খণ্ডের নাম তোমরা বলবা। দেখি এটা কে কে অ্যান্সার করতে পারো। স্টারনামের তিনটা খণ্ড, আমি স্টার নামটা আঁকাচ্ছি। এই হচ্ছে স্টার নামের তিনটা খণ্ড, এই হচ্ছে স্টার নাম এবং তার তিনটা খণ্ড। তোমাদেরকে বলতে হবে স্টার নামের এই তিনটা খণ্ডের নাম কি, বলো। আমিনা চৌধুরী রাইট আনসার, তাবাসসুম রাইট আনসার, মেহেদি রাইট আনসার, রেজওয়ান আহমেদ নাহিদ রাইট আনসার, সাব্বির রহমান রাইট আনসার, এএসএম সাইম রাইট আনসার। হ্যাঁ, তাহলে এই পার্টটার নাম ম্যানুব্রিয়াম, উপরেরটার নাম ম্যানুব্রিয়াম, এটার নাম বডি বা দেহ, এবং নিচেরটার নাম হচ্ছে জিফয়েড প্রসেস। তাহলে স্টার নামের তিনটা খণ্ড, একটা স্টার নামের তিনটা খণ্ড, কি নাম? ম্যানুব্রিয়াম, ম্যানুব্রিয়াম, বডি বা দেহ ও জিফয়েড প্রসেস। জিফয়েড প্রসেস, জিফয়েড প্রসেস, এই তিনটা খণ্ড আছে কার? এই তিনটা খণ্ড আছে আমাদের স্টার নামের, এই তিনটা খণ্ড আছে আমাদের স্টার নামে। তো তোমাদেরকে বেশ কয়েকটা হাড়ের চিত্র একে সহ দেখাই দিচ্ছি। তোমরা অনেকে বলো চিত্র কঠিন, চিত্র কঠিন, চিত্র এতটা কঠিন না, চিত্র হচ্ছে প্র্যাকটিস। বাট হ্যাঁ, এগুলো চিত্র তোমাদের সাধারণত পরীক্ষায় আসবে না, সো টেনশনের কিছু নাই। এই চিত্রগুলো তোমাদের সাধারণত সৃজনশীলে কখনোই আঁকতে বলবে না, সো এগুলো আঁকা নিয়ে তোমাদের টেনশন করার কিছু নাই। সো তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এমসিকিউগুলো একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিংস, ঠিক আছে। আচ্ছা, এবার আমি আজকে তোমাদের মেইন পড়ায় তোমাদেরকে দেখাবো যে আমাদের আসলে সৃজনশীলে আসতে পারে এরকম কিছু, আমাদের সৃজনশীলে আসতে পারে এরকম কিছু জিনিস তোমাদেরকে আজকে আমি দেখাবো। হ্যাঁ, চলো।
আচ্ছা, আমরা জানি যে আমাদের কঙ্কাল তন্ত্রে দুই রকমের জিনিস আছে। আমাদের আছে অস্থি ও তরুণাস্থি। অস্থি ও তরুণাস্থি, এই দুটোর মধ্যে যদি আমরা পার্থক্য করতে চাই, অস্থি আর তরুণাস্থির মধ্যে যদি আমরা পার্থক্য করতে চাই যে কোনটার মধ্যে কি আছে, তাহলে আমরা অস্থি পাবো হচ্ছে 2 রকমের, তরুণাস্থি পাবো হচ্ছে 4 রকমের। অস্থি পাবো কয় রকমের? 2 রকমের। আর তরুণাস্থি পাবো হচ্ছে 4 রকমের। তাহলে অস্থি 2 রকমের নামটা কি? নিরেট অস্থি, নিরেট অস্থি, আরেকটা হচ্ছে স্পঞ্জি অস্থি। নিরেট অস্থি আর হচ্ছে আরেকটা স্পঞ্জি অস্থি। নিরেট অস্থি আর স্পঞ্জি অস্থি। নিরেট অস্থি মানে কি? যে অস্থিটা একদম শক্তপোক্ত, একদম কঠিন টাইপের, সেগুলোকে আমরা সাধারণত কি বলি? এগুলোকে আমরা হচ্ছে নিরেট অস্থি বলি। আর স্পঞ্জি অস্থি কোনগুলো? স্পঞ্জি অস্থি হচ্ছে মাঝখানে হচ্ছে ছিদ্র 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 যেগুলো থাকবে, খণ্ড 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 যেগুলো থাকবে, এগুলোকে আমরা বলে হচ্ছে খণ্ড না ঠিক, মানে ছিদ্র ছিদ্র, মানে ফোমের মতো, স্পঞ্জের মতো, ফোমের মতো, ওইগুলোকে আমরা বলবো হচ্ছে স্পঞ্জি অস্থি। তাহলে 2 রকমের অস্থি আছে, নিরেট অস্থি, স্পঞ্জি অস্থি। ওকে, আচ্ছা। তেমনি আমরা তরুণাস্থিও পাই কিন্তু কয় রকমের? 4 রকমের। 4 রকমের তরুণাস্থি। এগুলো থেকে কিন্তু এমসিকিউ আসে, এগুলো থেকে কিন্তু সৃজনশীলও আসে। ঠিক আছে, তাহলে তরুণাস্থি 4 রকমের। তো 4 রকমের তরুণাস্থির নামগুলো আমি একটু লিখি। প্রথমটার নাম হচ্ছে স্বচ্ছ বা হায়ালিন। স্বচ্ছ বা হায়ালিন, স্বচ্ছ তরুণাস্থি বা হায়ালিন তরুণাস্থি। প্রথমটার নাম কি? স্বচ্ছ তরুণাস্থি বা হায়ালিন তরুণাস্থি। এরপর একটা যেটা, সেটা হচ্ছে স্থিতিস্থাপক তরুণাস্থি বা পিততন্তুময় তরুণাস্থি। স্থিতিস্থাপক, স্থিতি বানানটা কি হয়েছে? স্থিতিস্থাপক বা পিততন্তুময়। পিততন্তুময় মানে এই তরুণাস্থির যে তন্তুগুলো, এগুলো পিত কালার। পিত কালার মানে কি? সবুজ হলদে টাইপের কালার। হ্যাঁ, আচ্ছা। এরপরে কি? শ্বেততন্তুময়, মানে এইখানে যে তন্তুগুলো আছে সেই তন্তুগুলো হচ্ছে শ্বেত, মানে সাদা টাইপের, শ্বেততন্তুময়। আরেকটা হচ্ছে চুনময়, আরেকটা হচ্ছে কি চুনময়, মানে ক্যালসিয়াম দিয়ে তৈরি, চুনময় বা ক্যালসিফাইড। চুনময় বা ক্যালসিফাইড। তাহলে আমরা এই টোটাল 4 রকমের তরুণাস্থি পাই। তো আমাদের সাধারণত এই 2 রকমের অস্থির কথা ইজিলি মাথায় থাকে, কিন্তু এই 4 রকমের তরুণাস্থিটা কিন্তু আমাদের সবসময় কি হয়ে যায়? উল্টাপাল্টা হয়ে যায়। এবং এগুলো কিন্তু এক্সাম্পলগুলো এমসিকিউতে খুব আসে। তো তোমরা এখন যে কাজটা করবা, আমাকে যে কাজটা করে দিবা, সেটা হচ্ছে এই 4 রকমের যে তরুণাস্থি আছে, এই 4 রকমের তরুণাস্থির নামগুলো একটু আমাকে কমেন্টে লিখে দাও। যে একটা একটা করে লেখো, স্বচ্ছ, স্থিতিস্থাপক, স্বচ্ছ, পিততন্তুময়, শ্বেততন্তুময় আর চুনময়, এভাবে লেখো। অথবা ইংলিশে লিখতে পারো হায়ালিন, এটাকে হচ্ছে তোমার ইয়েলো ফাইব্রাস বা তুমি ইলাস্টিক বলতে পারো। হায়ালিন, ইলাস্টিক, তারপর হচ্ছে হোয়াইট ফাইব্রাস এবং হচ্ছে ক্যালসিফাইড, ইংলিশে যদি আমি বলি। তাহলে বাংলায় বললে স্বচ্ছ, স্থিতিস্থাপক বা পিততন্তুময়, শ্বেততন্তুময় আর চুনময়। স্বচ্ছ, পিততন্তুময়, শ্বেততন্তুময়, চুনময়। ইংলিশে বললে কি? হায়ালিন, ইলাস্টিক, হোয়াইট ফাইব্রাস, ক্যালসিয়াম। হোয়াইট ফাইব্রাস, ফাইবার মানে তন্তু বা সুতা। হ্যাঁ, তাহলে এই হচ্ছে ইংলিশ নাম। তাহলে এগুলো তো তোমরা একটু কমেন্টে লিখে দাও। হ্যাঁ, আচ্ছা, দেখতেছি তোমরা লিখতেছো, থ্যাংক ইউ। চুনময় রে একজন বলছো চিন্ময়, তোমাদের চিন্ময় ভাই দেখলে বলবে কি রে কি বানাই দিছে। এটা চিন্ময় না, চুনময়। ওটা হচ্ছে কি? চুনময়। চুন মানে ক্যালসিয়াম, চুন দিয়ে তৈরি, বুঝছো? চুন জাতীয় পদার্থ দিয়ে তৈরি, হচ্ছে চুনময় তরুণাস্থি। আচ্ছা, তো এই হচ্ছে অস্থি তরুণাস্থির কমন কথাবার্তা। এগুলো আমাদের লাগবে, এগুলোর ভিতরে ডিটেলস আর অনেক কিছু আছে, আমরা সেদিকে আস্তে আস্তে যাব। আচ্ছা, তো প্রথমে চলো আমরা অস্থির গঠনটা শিখি, যেটাতে আমাদের সৃজনশীল প্রশ্ন আসে। সেটা হচ্ছে একটি নিরেট অস্থির গঠন বর্ণনা করো। একটি
একটি নিরেট অস্থির গঠন বর্ণনা করো। এই প্রশ্নটা কিন্তু সৃজনশীল পরীক্ষায় আসে এবং 3 থেকে 4 নাম্বারের জন্য কিন্তু পরীক্ষায় চলে আসে, 3 অথবা 4 নাম্বারের জন্য চলে আসে, ঠিক আছে। সো এই জন্য চলো আমরা এখন অস্থি, নিরেট অস্থিতে চলে যাই। নিরেট অস্থি, আমরা চলে যাব নিরেট অস্থিতে। আজকে আমার শরীরটা অতটা বেশি ভালো না, এই জন্যে এনার্জি একটু কম। একটি নিরেট অস্থির গঠন বর্ণনা করো। একটি নিরেট অস্থির গঠন বর্ণনা করো। এই প্রশ্নটা কিন্তু সৃজনশীলে আসে। সৃজনশীলে তোমাকে হয়তো বা বলে দিবে না এটা নিরেট অস্থি, তোমাকে হয়তো বা আকার ইঙ্গিতে বোঝাবে যে শক্তপোক্ত কিছু হাড় আছে, এগুলো আবার 2 রকমের হয়, কেউ হয় ঘন, কেউ হয় স্পঞ্জের মতো, এভাবে তোমাকে বলে বোঝানোর চেষ্টা করবে। তারপরে উদ্দীপকে দেখে এবার সৃজনশীলে গতে বা ঘতে বলবে প্রথম প্রকার হাড়টার গঠন বর্ণনা করো। প্রথম প্রকার বলতে কি শক্তপোক্ত, যেটাকে বুঝাইছি আর কি, কোনো ফাঁকা নাই, স্পঞ্জের মতো না, তার মানে কি নিরেট অস্থির গঠন জানতে চাইছে। তো নিরেট অস্থির গঠন বর্ণনা করার জন্য তোমরা যেভাবে আনসার করবা কোশ্চেনটার আনসার করবে এভাবে যে নিরেট অস্থির গঠন বলতে আমরা হ্যাভারসিয়ান তন্ত্রকে বুঝি। কাকে বুঝি? হ্যাভারসিয়ান তন্ত্র। নিরেট অস্থির গঠন বলতে আমরা বুঝি হ্যাভারসিয়ান তন্ত্র। মানে নিরেট অস্থির গঠন বর্ণনা করার জন্য আমাদের যে তন্ত্রটা দরকার সেটাকে আমরা বলি হচ্ছে হ্যাভারসিয়ান তন্ত্র। হ্যাভারসিয়ান তন্ত্র কি একটা সিস্টেম, যে সিস্টেমটা কি করছে? নিরেট অস্থি গঠন করছে। তাহলে চলো আমরা প্রথমে একটা নিরেট অস্থির ছবি আগে আমরা একটু আঁকাই। মাথাটা বড় আর বডি ছোট হয়ে গেল, যাই হোক, এটা হচ্ছে আমাদের একটা নিরেট অস্থি। এটা হচ্ছে আমাদের একটা কি নিরেট অস্থি। তাহলে এই অস্থি থেকে যে কোনো একটা খণ্ডিত অংশ আমি নিব, এইটুকু অংশ আমরা কি করে নিব? খণ্ড করে নিব। তাহলে এই অংশটা যদি আমরা খণ্ড করে নিই একটা হাড় থেকে আর কি, এই অংশটা যদি আমরা খণ্ড করে নিই তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে এরকম একটা গঠন পাবো। তারপরে আমরা পাবো হচ্ছে হাড়টাকে কেটে দেখানো হচ্ছে আর কি, হাড়টাকে তোমাদের কেটে দেখানো হচ্ছে যে হাড়টার মধ্যে কি কি আছে। তারপরে এই হচ্ছে এইখানের মেইন গঠনটা। এই যে এইটুক জায়গা যে নিচে, এইটুক জায়গাটা কাটলে কেমন, একটা হাড়কে তুমি যদি মাছ বরাবর কাটলে কেমন লাগবে দেখতে, সেটা এখানে দেখাইছে। এবং এইখানে এরকম গোল 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 এরকম অনেকগুলো তন্ত্র আছে, এরকম গোল 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 এইভাবে গেছে, এইভাবে চলে গেছে গোল 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 গোল, ঠিক আছে। তো এইখানে যদি আমি ছোট্ট আরেকটু পোর্শন নিই, ধরো এখান থেকে আমি আরেকটা ছোট্ট পোর্শন নিব, এতটুকু পোর্শন নিব। মানে হাড়টাকে প্রথমে কাটলাম, কাটার পরে আমি কি করলাম? এখান থেকে আরো একটা অংশ দিলাম। নিরেট অস্থি কোথায় থেকে একজন প্রশ্ন করছে, যে আমরা ফিমার, হিউমেরাস, এগুলোই তো নিরেট অস্থি, শক্তপোক্ত হাড়। এখান থেকে আমি আবার কাটার পরে এবার আমি যে কাজটা করব, আমাদের মেইন হ্যাভারসিয়ান তন্ত্র আঁকাবো, ঠিক আছে। এখানে আমরা এইটুক জায়গায় অনেকগুলো হ্যাভারসিয়ান তন্ত্র পাবো। হ্যাভারসিয়ান তন্ত্র কি? এই হাড়টার এক একটা সূক্ষ্ম গঠন, এক একটা সূক্ষ্ম তন্ত্র। তাহলে সেই হ্যাভারসিয়ান তন্ত্রটা আঁকাবো আমরা। হ্যাভারসিয়ান তন্ত্রের একদম কেন্দ্রে থেকে হচ্ছে হ্যাভারসিয়ান নালী, একদম কেন্দ্রে থেকে কি হ্যাভারসিয়ান নালী, এই দেখো একদম ভিতরে, এরকম প্রত্যেকটার ভিতরে আছে কি হ্যাভারসিয়ান নালী। তাহলে এই সেই হ্যাভারসিয়ান নালীর ভিতরে কি আছে দেখো, এটা তো হাড়ের ভিতরে কি থাকে? কোষ থাকে। হাড় তো অবশ্যই কি দিয়ে তৈরি? কোষ দিয়ে তৈরি। হাড় তো কোষ ছাড়া তৈরি হবে না। হাড়ের কোষগুলোর নাম কি? হাড়ের কোষগুলোর বিভিন্ন রকমের নাম আছে, অস্টিওসাইট, ঠিক আছে, অস্টিওকাস্ট, অস্টিওব্লাস্ট। তাহলে আমরা প্রথমে অস্টিওসাইটটাই মাথায় রাখি, অস্থির কোষ।
অস্থির কোষ। অস্থির কোষের নাম কি? অস্টিওসাইট। অস্টিওসাইট, অস্টিও মানে হচ্ছে অস্থি, মনে রাখবা। অস্থিও মানে হচ্ছে অস্থি, আর সাইটটা আসে সাইটোপ্লাজম, বা সাইট মানে কোষ, সাইটোলজি মানে কোষবিদ্যা, মানে অস্থি কোষ। অস্টিওসাইট মানে কি? অস্টিওসাইট মানে হচ্ছে অস্থির কোষ। যদি প্রশ্ন করে যে অস্থির কোষের নাম কি, অস্থির কোষের নাম হচ্ছে অস্টিওসাইট। অস্টিওসাইট। তাহলে এই যে কোষ, কোষ যে কোনো কোষের, আমরা রক্ত অধ্যায়ে পড়ছি, আমাদের যে কোনো কোষের কি দরকার? খাদ্য দরকার। আমাদের যে কোনো কোষের রক্ত দরকার, আমাদের যে কোনো কোষের অক্সিজেন দরকার, কার্বন ডাইঅক্সাইডগুলো সেখান থেকে বের করা দরকার। তো কোষের মধ্যে অক্সিজেন যাতে পৌঁছাইতে পারে, এই জন্যে এই হ্যাবার্সিয়ান নালীর ভিতরে আছে কি? ধমনী। হ্যাবার্সিয়ান নালীর ভিতরে কি আছে? ধমনী। ধমনীটাকে আমি লাল কালার দিয়ে দেখাইলাম। আবার এখান থেকে যাতে কার্বন ডাইঅক্সাইড গুলো বের হইতে পারে, এখান থেকে যাতে কার্বন ডাইঅক্সাইড গুলো যাতে বের হইতে পারে, এর জন্য আছে কি? এর জন্য আছে হচ্ছে তোমার শিরা। এর জন্য কি আছে? শিরা। যাতে করে কি হইতে পারে? এখান থেকে যেই ইয়েগুলো আছে, মানে কার্বন ডাইঅক্সাইড গুলো আছে, সেই কার্বন ডাইঅক্সাইড গুলো বের হইতে পারে। তাহলে এই হচ্ছে শিরা। নীল দিয়ে আমি কি বুঝাইলাম? শিরা বুঝাইলাম। আবার হাড়ের মধ্যে কি? হাড়ের মধ্যে কিন্তু স্নায়ুর উদ্দীপনাটা যাওয়া দরকার। হাড়ের মধ্যে কি? স্নায়ুর উদ্দীপনা থাকা দরকার, তাই না? তো হাড় ভাঙলে আর আমরা ব্যথা পাইতাম না। হাড় ভাঙলে যে আমরা ব্যথা পাই, তার মানে হাড়ে অবশ্যই কি? স্নায়ুর উদ্দীপনা আছে, হাড়ের স্নায়ুর সংযোগ আছে। তাহলে এই সেই স্নায়ু, এই সেই স্নায়ু যেটা কোথায় গেছে? হাড়ে গেছে। তাহলে এই তিনটা জিনিস আমরা দিলাম। ধমনীটাকে একটু পুরো করে দিই। তো ধমনী গেছে, শিরা গেছে, আর স্নায়ু গেছে। এই তিনটা জিনিস নিয়ে হ্যাভার্সিয়ান নালী কি তৈরি। এই তিনটা জিনিস নিয়ে হ্যাভার্সিয়ান নালী তৈরি। তাহলে আমি যদি প্রশ্ন করি ভাইয়া, আমি যদি প্রশ্ন করি হ্যাভার্সিয়ান নালীর ভিতরে কি আছে? হ্যাভার্সিয়ান নালীর ভিতরে আছে শিরা, ধমনী, আর হচ্ছে স্নায়ু। শিরা, ধমনী, আর স্নায়ু। এবারের কাজ কি? এবারের কাজ হচ্ছে এখানে রক্তগুলার স্নায়ুটা চারিদিকে ছড়ায় দেওয়া, চারিদিকের কোষের মধ্যে ছড়ায় দেওয়া। তো ভাই আপনি যে বলছেন অস্থির কোষকে অস্টিওসাইট বলে, সেই কোষটা কোথায়? আপনি তো নালী দেখাইছেন, কিন্তু কোষ তো দেখতেছি না। আচ্ছা, সেই কোষগুলাকে দেখানোর জন্য এরকম কিছু মাকড়সার জালের মতো, দেখো এরকম কিছু মাকড়সার জালের মতো কিছু গঠন পাওয়া যায়। কিসের মতো? মাকড়সার জালের মতো। এইগুলাকে বলা হয় কি? বলো, এগুলোকে কি বলা হয়? এরকম মাকড়সার জালের মতো কিছু গঠন পাওয়া যায়, দেখছো? বা এটাকে তোমরা সৌরজগৎ বলতে পারো। এটাকে তোমরা কি বলতে পারো? সৌরজগৎ বলতে পারো। এগুলোর নাম হচ্ছে ল্যামেলি, বা এগুলাকে তুমি ল্যামেলাও বলতে পারো, ল্যামেলাম বা ল্যামেলি। ল্যামেলি কি? এই হ্যাবার্সিয়ান নালীকে কেন্দ্র করে এরকম 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 গোল 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 হয়ে থাকে, ল্যামেলি। এটা হচ্ছে এক একটা মানে তোমার মাকড়সা জালের মতো চক্র আর কি। আচ্ছা, এই ল্যামেলি বা ল্যামেলাম এর মধ্যে কি থাকে? এর মধ্যে থাকে হচ্ছে একটা গহ্বর। এর মধ্যে কি থাকে? গহ্বর। গহ্বরগুলোর নাম হচ্ছে ল্যাকুনা। এই গহ্বরগুলোর নাম হচ্ছে ল্যাকুনা। এই দেখো, ল্যাকুনা নামের কি থাকে? এরকম গহ্বর থাকে। এই যেগুলোর নাম হচ্ছে ল্যাকুনা বা ল্যাকুনা নামের গহ্বর। এরকম ল্যাকুনা নামের কি আছে? গহ্বর আছে। চলো ল্যাকুনা আঁকাই ফেলে আমরা কয়েকটা। এই জিনিসটা তোমাদের অনেকের কাছে কঠিন লাগে, এটা এতটাও কঠিন না। ল্যাকুনা নামের গহ্বর, তার মানে এই ল্যামিলিটা হচ্ছে একটা বৃত্তাকার পথ বলতে পারি, যেটা কিনা হ্যাবার্সিয়ান নালীকে কেন্দ্র করে রাখে। আর ল্যামেলামের মধ্যেই এরকম ল্যাকুনা নামের কি আছে? গহ্বর আছে। ল্যাকুনা নামের কি আছে? গহ্বর আছে। এই ল্যাকুনা গহ্বরের ভিতরেই, এই ল্যাকুনা নামের গহ্বরের ভিতরেই কি আছে? এই যে অস্থির কোষগুলা আছে। তার মানে অস্থির যে কোষগুলা এগুলো আসলে কোথায়? এই ল্যাকুনা নামের গহ্বরের ভিতরেই আছে। তাহলে অস্থির কোষ বোঝানোর জন্য এখানে আমি বড় করে নিউক্লিয়াস দিয়ে দিলাম। বড় করে কি দিয়ে দিলাম? নিউক্লিয়াস দিয়ে দিলাম। নিউক্লিয়াস দিয়ে বুঝাইলাম যে অস্থির কোষ, অস্টিওসাইট, অস্টিওক্লাস্ট, অস্টিওব্লাস্ট, এগুলা কোথায় থাকে? এইগুলোর ভিতরেই থাকে। এই জন্য আমি অস্থির কোষগুলাকে নিউক্লিয়াস দিয়ে বুঝাই দিলাম। এই যে নিউক্লিয়াস।
কেন্দ্রের দিকের কোষগুলোকে বেশি জীবিত দিয়ে দিলাম, কারণ এগুলো অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের সাপ্লাই অনেক ভালো পায়। তাহলে আমরা এভাবে করে কি দেখাইলাম, আমরা এভাবে করে কি দেখাইলাম, ল্যাকুনা দেখাইলাম। ঠিক আছে, এই যেই ঘটনাটা ঘটে, এই যে শিরা ধমনীগুলা, এই শিরা ধমনীগুলা থেকে একজন বলছে অনেকগুলা চোখ, হ্যাঁ, রক্তের সরবরাহগুলা এইভাবে করে পৌঁছায়, রক্তের সরবরাহগুলা এভাবে করে আস্তে আস্তে চারিদিকে কি হয়ে যায়, ছড়িয়ে যায়। আচ্ছা, রক্তের সরবরাহগুলা ছড়ানোর জন্যে প্রত্যেকটা ল্যাকুনা একটার সাথে একটা কানেক্টেড। এভাবে দেখো, ল্যাকুনাগুলা প্রত্যেকেই একটার সাথে একটা কানেক্টেড, এভাবে প্রত্যেকটা ল্যাকুনা একটার সাথে আরেকটা এভাবে কানেক্টেড, যাতে একটা থেকে আরেকটা পুষ্টি, একটা থেকে একটা সংবহন ইজিলি হইতে পারে, একটা থেকে আরেকটা পুষ্টি সংবহন যেন সহজে হইতে পারে। এরকম নালী দিয়ে কানেক্টেড, এরকম নালী দিয়ে কানেক্টেড। এই নালীগুলোর নাম কি কেউ বলতে পারবা? এই নালীগুলোর নাম কি? কেউ কি বলতে পারবে নালীগুলোর নাম কি? এই নালীগুলোর নাম হচ্ছে ক্যানালিকুলি। এই নালীগুলোর নাম হচ্ছে ক্যানালিকুলি। এই নালীগুলোর নাম কি? ক্যানালিকুলি। ল্যাকুনা ছাড়া কি বাকি অংশগুলো নিরেট না ফাঁপা? নিরেট থাকে ভাইয়া, সবগুলো নিরেট থাকে। ঠিক আছে, সবগুলো কি নিরেট থাকে। আচ্ছা, তাহলে এগুলোর নাম হচ্ছে ক্যানালিকুলি। গেল। তাহলে এই আমাদের একটা হ্যাবারসিয়ান তন্ত্র তৈরি হলো। এটা হচ্ছে একটা হ্যাবারসিয়ান তন্ত্র। এই একটা হ্যাবারসিয়ান তন্ত্র কতটুকু জায়গায় আছে? এই যে এতটুকু জায়গায় আছে। এই আরেকটা হ্যাবারসিয়ান তন্ত্র, এই আরেকটা হ্যাবারসিয়ান তন্ত্র, এই আরেকটা হ্যাবারসিয়ান তন্ত্র, আরেকটা হ্যাবারসিয়ান তন্ত্র, আরেকটা হ্যাবারসিয়ান তন্ত্র, আরেকটা হ্যাবারসিয়ান তন্ত্র, এরকম অনেকগুলো হ্যাবারসিয়ান তন্ত্র থাকে। এরকম অনেকগুলো কি, অনেকগুলো হ্যাবারসিয়ান তন্ত্র আমরা এইভাবে পাই। এটা একটা হ্যাবারসিয়ান তন্ত্র, এটা ভিতরে হচ্ছে এতটুকু। তাহলে আমি যদি এটাকে বৃহৎ আকারে দেখাই, তাহলে বেসিক্যালি এই দেখো, এই যে এতটুকু জায়গা আমি এখানে দেখাইছি, এতটুকু জায়গা আমি দেখাইছি। আচ্ছা, তাহলে এটা ছিল হচ্ছে হ্যাবারসিয়ান নালী। এখন আরেকটা নালীর নাম তোমাদের বইয়ে দেওয়া আছে, সেটা হচ্ছে ভক্সম্যান নালী। কি নালী? ভক্সম্যান নালী। হোয়াট ইজ ভক্সম্যান নালী? ধরো এই পাশে আরো একটা হ্যাবারসিয়ান তন্ত্র আছে, তো এই হচ্ছে হ্যাবারসিয়ান নালী, এই হচ্ছে ধমনী, এই হচ্ছে শিরা, এবং এই হচ্ছে স্নায়ু। এর চারদিকে আমরা কি আঁকাইলাম? এর চারদিকে আমরা আঁকাইলাম হচ্ছে ল্যামেলি। এই ল্যামেলি, এই ধরো ল্যামেলি, ছোট করে দিলাম। এই হচ্ছে ল্যাকুনা নামের গহ্বর, ল্যাকুনা নামের গহ্বর। এই হচ্ছে ল্যাকুনা নামের গহ্বর। আমি আবার রিপিট করতেছি, ল্যাকুনা নামের গহ্বর। এই ল্যাকুনা নামের গহ্বরের ভিতরে কোষ আছে। কি আছে? কোষ আছে। তাহলে এই সেই কোষ। আমি আবার রিপিট করতেছি, কিন্তু যে কোষগুলোর নাম হচ্ছে অস্টিওসাইট, অস্টিওব্লাস্ট, অস্টিওকাস্ট। এতগুলো যদি কেউ মনে রাখতে নাও পারো, তাহলে তোমরা অ্যাটলিস্ট অস্টিওসাইটের নামটা মনে রাখো। এই হচ্ছে সেই অস্টিওসাইটে কোষগুলোর নিউক্লিয়াস। দিয়ে দিলাম নিউক্লিয়াসগুলা। আচ্ছা, আমরা পড়ছি ক্যানালিকুলি। ক্যানালিকুলি কি করে? একটা থেকে আরেকটার মধ্যে কানেক্ট করে, রক্ত সরবরাহগুলো যাতে একটা থেকে একটা যেতে পারে, একটা কোষ থেকে যাতে আরেকটা কোষে, একটা ল্যাকুনা থেকে আরেকটা ল্যাকুনা যেতে যেতে পারে। এই জন্য এগুলোর নাম পড়লাম আমরা ক্যানালিকুলি। ক্যানালিকুলি, ক্যানালিকুলি। এই চিত্রটা তোমরা অনেকে কঠিন ভাবো, আসলে এত চিত্র আমি তোমাদের একটা জায়গায় দুটো আকারে দেখাই দিলাম। গেল। তাহলে এখানে যদি আমি জিজ্ঞেস করি যে ভাইয়া হ্যাবারসিয়ান নালীটা কোন জায়গায়, তাহলে এই হচ্ছে হ্যাবারসিয়ান নালী। এই হ্যাবারসিয়ান নালীর ভিতরে কি থাকে? শিরা, ধমনী আর স্নায়ু। এখানে হ্যাবারসিয়ান নালীটা কোন জায়গায় ভাই? এখানে এই হচ্ছে হ্যাবারসিয়ান নালী। তাহলে এখানে আমি দুটো জিনিস পাশাপাশি ধরো দুটো দেখাইলাম, এটা আর এটাকে দেখাইলাম। এই দুটা হ্যাবারসিয়ান তন্ত্রকে দেখাইলাম। এই একটা হ্যাবারসিয়ান তন্ত্র আর এই হচ্ছে এই হ্যাবারসিয়ান তন্ত্র। আমি আবার ক্লিয়ার করি, দেখো আমি চাই যে তোমাদের ভালো করে ক্লিয়ার হয়ে যাক ব্যাপারটা। আজকের ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট, বুঝছো, সৃজনশীলের জন্য। এই দেখো একটা নিরেট অস্থি, যার কোনো ফাঁপা জায়গা নাই। এই অস্থির এতটুকু জায়গা আমি কাটলাম, এতটুকু জায়গা কেটে আমি এই জিনিসটা পাইলাম। এই জিনিসটার মধ্যে অনেকগুলো হ্যাবারসিয়ান তন্ত্র আছে। এই হচ্ছে একটা হ্যাবারসিয়ান তন্ত্র, এই হচ্ছে আরেকটা হ্যাবারসিয়ান তন্ত্র। অনেকগুলো হ্যাবারসিয়ান তন্ত্রের মধ্যে এই দুইটাকে আমরা দেখাইছি। এটা হচ্ছে এটা, এটা হচ্ছে এটা। এখন বিষয়টা হচ্ছে
দুইটা হ্যাভার্সিয়ান নালী আবার কানেক্ট থাকে। দুইটা হ্যাভার্সিয়ান নালী আবার কি থাকে, একটার সাথে একটা কানেক্ট থাকে। এই কানেক্টটা কি দিয়ে থাকে, এই কানেক্টটা থাকে হচ্ছে ভক্সম্যান নালী দিয়ে। কি দিয়ে, ভক্সম্যান নালী। অর্থাৎ এই যে, বুঝছো, এই নালীটার নাম কি সবাই বলো, আমি কি বললাম, ভক্সম্যান নালী। কি নাম, কি নাম বলো, কি নাম বলো, সবাই কমেন্টে বলো। আমি চাই এই জিনিসটা তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাক, কারো যদি কোনো কনফিউশন না থাকে। একটা ল্যাকুনার মধ্যে অনেকগুলা কোষ থাকতে পারে, আমরা এক নিউক্লিয়াস দেখাইছি মাত্র একটা। এই এটার নাম হচ্ছে ভক্সম্যান নালী। এই জিনিসটা তোমাদের বইয়ের মধ্যে ক্লিয়ার করে না, এই জন্য আমি তোমাদের আঁকাই দিলাম, ঠিক আছে। এই নালীটার নাম হচ্ছে ভক্সম্যান নালী। ভক্সম্যান নালীটা আসলে এইভাবে থাকে না, বাট আমার দেখাইতে হইলো আসলে এইভাবে। এটা একটার উপর একটা বসানো থাকে, বুঝছো, এই যে একটার উপর একটা বসানো থাকে, বাট একটা উপরে বসাতে তো আমি দেখাইতে পারতেছি না, আমি এইভাবে দেখাই দিলাম মাকড়সার জালের মতো। আসলে এটা তো 2D আঁকানোর কারণে এরকম হয়েছে, আসলে 3D, একটার উপর একটা বসানো। এই দেখো একটা হ্যাভার্সিয়ান নালী, একটা হ্যাভার্সিয়ান নালী, একটার উপর একটা বসানো, এরকম লম্বা একটা নালী তৈরি করে। তোমাদের বইয়ে দেখো আছে, তোমাদের বইয়ে দেখো দেওয়া আছে, লম্বা একটা নালী তৈরি করে। আমি এটাতে দেখাইতে পারি না, আমি এইভাবে লম্বা লম্বি টান দিয়ে দেখাইছি আর কি। আসলে এরকম থাকে না, বাট দেখাইতে হইলো আর কি, কিছু করার নাই। তাহলে এই হচ্ছে দুইটা হ্যাভার্সিয়ান তন্ত্রকে, দুইটা হ্যাভার্সিয়ান নালীকে আমি লাগাই দিলাম। ভাই একটা ল্যাকুনার ভিতরে কি একটা, এটা তো বললাম একটু আগে ভাইয়া, অনেকগুলো থাকতে পারে ভক্সম্যান নালী। তাহলে এখানে জিনিসগুলোকে চলো আমি আবার একটু ক্লিয়ার করি। এই হচ্ছে একটা হ্যাভার্সিয়ান তন্ত্র। হ্যাভার্সিয়ান তন্ত্রটা কেন, অস্থির কোষের মধ্যে কিভাবে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড কিভাবে খাদ্য পুষ্টি পরিবাহিত হয় সেটা দেখানোর জন্য হচ্ছে এই হ্যাভার্সিয়ান তন্ত্র। হ্যাভার্সিয়ান তন্ত্র দেখানোর মূল উদ্দেশ্য এটা না যে কিভাবে ল্যাকুনার ভিতরে কোষগুলো থাকে, অস্থির কোষগুলো কিভাবে থাকে, এটা আমাদের মূল উৎস না। আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে কিভাবে অস্থির কোষগুলোর মধ্যে রক্ত সরবরাহ হয়, কিভাবে অস্থির কোষগুলোর মধ্যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড সরবরাহ হয়, কিভাবে অস্থির কোষগুলোর মধ্যে পুষ্টি সরবরাহ হয়, এটা দেখানোর মূল উৎসটা হচ্ছে হ্যাভার্সিয়ান তন্ত্র। একটা হ্যাভার্সিয়ান তন্ত্রের মধ্যে ভিতরে থাকে হ্যাভার্সিয়ান নালী, ভিতরে থাকে কি হ্যাভার্সিয়ান নালী। এই যে হ্যাভার্সিয়ান নালী, হ্যাভার্সিয়ান নালীর ভিতরে কি থাকে, শিরা, ধমনী আর স্নায়ু। শিরা, ধমনী, স্নায়ু। শিরা, ধমনী, স্নায়ু। দুটো হ্যাভার্সিয়ান নালী আবার ভক্সম্যান নালীতে কানেক্ট থাকে। এটা হচ্ছে ভক্সম্যান নালী। আসলে এটা একটার উপর একটা বসানো, এখানে 2D ভাবে দেখাইছে। তাহলে দুটো হ্যাভার্সিয়ান নালী কানেক্ট হয় ভক্সম্যান নালী দিয়ে। হ্যাভার্সিয়ান নালীর চারিদিকে এরকম মাকড়সার জালের মতো এরকম লাইন আছে, গোল গোল, এরকম গোল গোল লাইন আছে, এগুলোর নাম হচ্ছে ল্যামেলি। এগুলোর নাম কিছু ল্যামিলি বা ল্যামেলাম, ল্যামিলি বা ল্যামেলাম। এরপরে প্রত্যেকটা ল্যামিলি বা ল্যামেলামের মধ্যে আছে ল্যাকুনা নামের গহ্বর। এগুলো হচ্ছে সেই ল্যাকুনা নামের গহ্বর, এগুলো হচ্ছে ল্যাকুনা নামের গহ্বর। এই যে ল্যাকুনা নামের গহ্বর, এই ল্যাকুনা নামের গহ্বরের ভিতরে অস্থিকোষ, অস্টিওসাইট থাকে। এই অস্থিকোষে নিউক্লিয়াস, একাধিক অস্থিকোষ থাকতে পারে, আমি একটা দিয়ে দেখাইছি। এই হচ্ছে সেই নিউক্লিয়াস। একটা ল্যাকুনার সাথে একটা ল্যাকুনা কানেক্ট করার জন্য আছে এই যে লাল 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 লাল, এই যে লাল 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 লাল, এই যে এগুলোর নাম হচ্ছে ক্যানালিকুলি, এগুলোর নাম হচ্ছে ক্যানালিকুলি। তাহলে আমি যদি প্রশ্ন করি, ভাই বোন ম্যারো ট্রান্সফার মানে কিসের ট্রান্সফার? বোনের ভিতরে, অস্থির ভিতরে, যে ঠিক এই জায়গাটা, এটা ভিতরের দিকে মজ্জা থাকে, ওই মজ্জার ট্রান্সফার, বোন ম্যারো ট্রান্সফার, ঠিক আছে, ওটা অস্থি মজ্জা। তাহলে আমি যদি প্রশ্ন করি যে হ্যাভার্সিয়ান নালীর উপাদান কি, তখন তোমরা কি আনসার দিবা, কমেন্টে বলো। হ্যাভার্সিয়ান নালীর উপাদান কি, কি আনসার দিবা? যদি আমি প্রশ্ন করি হ্যাভার্সিয়ান নালীর উপাদান কি, কি আনসার দিবা? আজকের বোর্ডের চিত্রটা আমার নিজের কাছেও ভালো লাগতেছে, তোমরা চাইলে ইয়ে নিয়ে রাখতে পারো, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, ঠিক আছে, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আজকে বোর্ডের এই চিত্রটা আমার নিজের কাছেও ভালো লাগতেছে দেখতে। তাহলে আমি যদি প্রশ্ন করি যে হ্যাভার্সিয়ান নালীর ভিতরে কি কি থাকে, হ্যাভার্সিয়ান নালীর ভিতরে কি কি থাকে, তাহলে তোমরা কি আনসার দিবা? হ্যাভার্সিয়ান নালীর ভিতরে থাকে হচ্ছে ধমনী, শিরা আর স্নায়ু। কি কি থাকে? ধমনী, শিরা আর স্নায়ু। যদি আমি প্রশ্ন করি যে দুইটা হ্যাভার্সিয়ান নালী কি দিয়ে কানেক্ট থাকে, তখন তোমরা কি আনসার দিবা? তখন তোমরা আনসার দিবা দুইটা হ্যাভার্সিয়ান নালী কানেক্ট থাকে হচ্ছে, দুইটা হ্যাভার্সিয়ান নালী কানেক্ট থাকে ভক্সম্যান নালী দিয়ে। কি দিয়ে কানেক্ট থাকে? ভক্সম্যান নালী দিয়ে কানেক্ট থাকে। কি দিয়ে কানেক্ট থাকে? ভক্সম্যান নালী দিয়ে কানেক্ট থাকে। যদি আমি প্রশ্ন করি যে হ্যাভার্সিয়ান নালীকে কেন্দ্র করে যেই লাইনগুলো আছে বা যে গোল লাইনগুলো আছে এগুলোকে কি বলে, তখন তোমরা আনসার দেবে এগুলোকে বলে ল্যামেলাম বা ল্যামেলি, ল্যামেলাম বা ল্যামেলি। আমি যদি প্রশ্ন করি ল্যামেলাম বা ল্যামেলিতে যে গহ্বরগুলো থাকে, যে গহ্বরগুলো কোষকে ধারণ করে, তাহলে সেগুলোর নাম কি, তখন তোমরা বলবো হচ্ছে ল্যাকুনা। কি? ল্যাকুনা। যদি প্রশ্ন করি ল্যাকুনার ভিতরে কি থাকে, তখন তোমরা বলবো অস্থিকোষ থাকে। যদি প্রশ্ন করি অস্থিকোষগুলো কি কি, অস্টিওসাইট, অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট।
যদি প্রশ্ন করি ল্যাকুনাগুলা কি দিয়ে কানেক্ট থাকে একটার সাথে একটা, ল্যাকুনাগুলা কানেক্ট থাকে ক্যানালিকুলি দিয়ে, ক্যানালিকুলি দিয়ে। তাহলে এগুলো প্রত্যেকটা থেকে আলাদা 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 কি আসতে পারে, প্রশ্ন আসতে পারে, প্রত্যেকটা থেকে আলাদা আলাদা প্রশ্ন আসতে থাকে। ঠিক আছে, সবশেষে যে প্রশ্নটা সেটা হচ্ছে পুরো অস্থির উপর একটা আবরণ থাকে, পুরো অস্থির উপর একটা আবরণ থাকে, এই আবরণটার নাম হচ্ছে কি, পেরিঅস্টিয়াম। তাহলে অস্থির আবরণের নাম কি, অস্থির আবরণের নাম হচ্ছে পেরিঅস্টিয়াম। অস্থির আবরণের নাম কি, পেরিঅস্টিয়াম, অস্থির উপরে যে আবরণ। ওকে, স্পঞ্জি অস্থি তোমাদের বইয়ে দেওয়া আছে। স্পঞ্জি অস্থি হচ্ছে স্পঞ্জ বা মৌচাকের মতো, মৌচাকের যেরকম গর্ত 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 থাকে এরকম মৌচাকের মতো। ঠিক আছে, মানুষের কঙ্কালতন্ত্রের মোট ওজনের 20% হচ্ছে স্পঞ্জি। ঠিক আছে, এটাকে যেরকম আমরা বলছিলাম হ্যাবারসিয়ান তন্ত্র, ওইটাকে বলা হয় ট্রাবেকুলি, ওইটাকে বলা হয় কি, ট্রাবেকুলি। তাহলে এই জিনিসটা মনে রাখো, সব নিরেট অস্থি, স্পঞ্জি অস্থি, স্পঞ্জি অস্থি থেকে এত বেশি কিছু তোমাদের অত কিছু দরকার নাই। স্পঞ্জি অস্থি থেকে কতটুকু মনে রাখবা, মনে রাখবা যে আমাদের কঙ্কালতন্ত্রের মধ্যে 20% ভরটাই হচ্ছে স্পঞ্জি অস্থি। তাহলে স্পঞ্জি অস্থি 20% ভর নিয়ে রাখছে। নিরেট অস্থির গঠনটা হচ্ছে হ্যাবারসিয়ান তন্ত্র, স্পঞ্জি অস্থির গঠনটা হচ্ছে ট্রাবেকুলি। স্পঞ্জি অস্থির গঠনটা কি, ট্রাবেকুলি। এই প্রশ্নটা মেডিকেলে আসে। স্পঞ্জি অস্থির নিরেট অস্থির আবরণটার নাম কি, নিরেট অস্থির আবরণটার নাম হচ্ছে পেরিঅস্টিয়াম। এবং এখানে স্পঞ্জি অস্থির যে আবরণটা, এই আবরণটাকে আমরা কি বলবো, পেরিঅস্টিয়াম। এটা কোথায় থাকে, মানুষের করটিকার যে স্তন্যপায়ীদের যে করটিকার যে হাড়গুলো, করটিকার হাড়ের মধ্যে এরকম ফাঁকা ফাঁকা গর্ত 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 থাকে, এগুলোর মধ্যে স্পঞ্জি অস্থি পাওয়া যায়। চ্যাপ্টা যে হাড়গুলো আছে, চ্যাপ্টা হাড়েরগুলোর মধ্যে স্পঞ্জি অস্থি পাওয়া যায়। আবার এই যে হাড়ের মাথা, হাড়ের মাথার হাড়গুলো একটু ক্ষয় 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 ফুটা 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 ফুটা, এইখানে হচ্ছে স্পঞ্জি অস্থি পাওয়া যায়। পাখির বেশিরভাগ অস্থি হচ্ছে স্পঞ্জি অস্থি। একটা কথা আমরা পড়ছি না, পাখি আকাশে উঠতে পারে, এখন পাখির হাড়ে বড় বড় বায়ুকুঠরি থাকে, খোপ খোপ থাকে। বায়ুকুঠরি বলতে স্পঞ্জি অস্থিটাকে মিন করা হয়েছে, বায়ুকুঠরি বলতে কি, স্পঞ্জি অস্থিটাকে মিন করা হয়েছে। এই জন্য তারা কি করতে পারে, উঠতে পারে। তাহলে আমরা যদি প্রশ্ন করি যে স্পঞ্জি অস্থি বা এরকম ফাঁকা 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 অস্থি কোথায় পাওয়া যায়, তোমরা দেখবা অনেক সময় কুরবানির পর, খাসি জবাই করার পরে বা কুরবানির পর তোমরা দেখতে পারবো অস্থির মধ্যে ফাঁকা ফাঁকা অনেকগুলো হাড় আছে, একটু ছিদ্র 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 থাকে, ছিদ্র ছিদ্র, মনে হচ্ছে হাড় ক্ষয় হয়ে গেছে, আসলে হাড় ক্ষয় না, ওটা স্পঞ্জি অস্থি। এবং স্পঞ্জি অস্থিগুলা সাধারণত আমাদের মাথার খুলির যে হাড়, এই যে করটিকার যে হাড়, মুখের না ঠিক করটিকার যে আমাদের ম্যান্ডিবল, এই যে ম্যান্ডিবল, এই ম্যান্ডিবলটা কিন্তু পুরাপুরি নিরেট অস্থি, কিন্তু মাথার খুলির বেশিরভাগ হাড়গুলো স্পঞ্জি অস্থি, ফাঁকা 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 ফাঁকা, মাথাটাকে হালকা করার জন্য। ঠিক আছে, তা না হলে মাথার হাড়গুলো যদি বেশিরভাগ যদি নিরেট অস্থি দিয়ে হইতো, তাহলে মাথা উঁচু করে আমরা দাঁড়াইতেই পারতাম না, মাথা উঁচু করে কি করতে পারতাম না, দাঁড়াইতেই পারতাম না। এই ক্ষেত্রে মাথার হাড়গুলা, মাথার অস্থিগুলা বেশিরভাগই হচ্ছে স্পঞ্জি অস্থি। তারপর আর কোথায়, বড় বড় অস্থিগুলার মস্তকের দিকে বা প্রান্তে, বড় বড় অস্থিগুলার প্রান্তের দিকে, এখানে কি থাকে, স্পঞ্জি অস্থি থাকে। কি থাকে, স্পঞ্জি অস্থি থাকে। তারপর হচ্ছে চ্যাপ্টা যে হাড়গুলো আছে, চ্যাপ্টা হাড়গুলোর মধ্যে হচ্ছে স্পঞ্জি অস্থি। শিশুদের বেশিরভাগ হাড় হচ্ছে স্পঞ্জি অস্থি, আর হচ্ছে পাখিদের, আর হচ্ছে কি, পাখিদের সকল হাড়ই হচ্ছে স্পঞ্জি। পাখিদের যত হাড় আছে সবই হচ্ছে স্পঞ্জি, এই কারণে পাখি উঠতে পারে। আর শিশুদের বেশিরভাগ হাড়ই স্পঞ্জি, আস্তে আস্তে সেটা নিরেটের দিকে যাওয়া যায়। নিরেট অস্থির গঠন যেরকম আমরা হ্যাবারসিয়ান তন্ত্র দিয়ে পড়তাম, স্পঞ্জি অস্থির গঠনটা আমরা ট্র্যাবেকুলি দিয়ে পড়বো। ঠিক আছে, আমাদের ওইটা এইটুক জানলেই চলবে। তাহলে তোমরা যেটা করবা, স্পঞ্জি অস্থি নিরেট অস্থির পার্থক্যটা সৃজনশীলের সৃজনশীলের 2 নাম্বারের জন্য ভালো করে পড়ে ফেলবা। অস্থির কাজ কি, এটাও সৃজনশীলের 2 নাম্বারের জন্য পড়বা। অস্থির কাজ তো আমরা প্রথমে পড়েই ফেলছি, কঙ্কালতন্ত্রের যে কাজ, অস্থির কাজ মোটামুটি সেমই। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমরা দুইটা জিনিস পড়বা, অস্থির কাজ পড়বা সৃজনশীলের ক্ষয়ের জন্য এবং এমসিকিউর জন্য, এবং নিরেট অস্থি স্পঞ্জি অস্থির পার্থক্য পড়বা তোমরা কিসের জন্য, নিরেট অস্থি স্পঞ্জি অস্থির পার্থক্য পড়বা সৃজনশীলের ক্ষয়ের জন্য, সৃজনশীলের ক্ষয়ের জন্য। ভাইয়া বইয়ে দেওয়া নিরেট অস্থির অভ্যন্তরে স্পঞ্জি অস্থি থাকে, কিভাবে থাকে? এই দেখো, এই অস্থিটা ধরো নিরেট, বাইরে থেকে নিরেট, ভিতর দিকে আবার একটু একটু তুমি স্পঞ্জি পাবা। মানে অস্থিটা বাইরে থেকে নিরেট, বাট ভিতর দিকে আস্তে 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 ভিতরে গেলে দেখবা, তুমি যেটা অস্থি কাটো একটা গোল করে, ধরো এই হাড়টাকে তুমি গোল করে কাটলা, গোল করে কাটলে তুমি দেখবা বাইরের দিকটা অনেক পুরু, বাট ভেতর দিকটা আস্তে আস্তে ছিদ্র 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 ফুটা 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 হয়ে যাচ্ছে। তাহলে বাইরে থেকে পুরু হলেও ভিতর দিকে আবার সেটা স্পঞ্জির দিকে চলে যায়। এইভাবে নিরেট অস্থির ভেতরে আমরা কি পাই, স্পঞ্জি অস্থি পাই। বুঝতে পারছো? এবার হচ্ছে আমরা তরুণ অস্থিতে যাব। এবার আমরা তরুণ অস্থিতে যাব। আমরা 4 টাইপের তরুণ অস্থি পাইছিলাম, নামগুলো একটু আবার লিখে দাও তো দেখি কার কার মনে আছে।
4 টাইপের তরুণ অস্থি পাইছিলাম। এই 4 টাইপের তরুণ অস্থির নামগুলো কার কার মনে আছে একটু আমি দেখি কমেন্টে, তোমরা একটু বলো তো 4 টাইপের তরুণ অস্থির নামগুলো কার কার মনে আছে, তোমরা একটু কমেন্টে বলো 4 টাইপের তরুণ অস্থিগুলোর নাম। তাহসিনুল ইসলাম স্বচ্ছ স্থিতিস্থাপক শ্বেততন্ত্রীময় চুন্ময়। শ্বেত বানানটা তোমার শ্বেততন্ত্রীময় পুরোটাই বানান ভুল হয়ে গেছে বাবা, সমস্যা নেই, বাংলা লিখতে যে মাঝে মাঝে ভুল হয়। স্থিতিস্থাপক বানান তো তোমার স্থিতিস্থাপক হয়ে গেছে, বানানটা একটু দেখো, বাংলা লিখতে যে মাঝে মাঝে ভুল হয়। ইয়েস, হায়ালিন ইলাস্টিক হোয়াইট ফাইবার্স ক্যালসিফাইড। SM সায়েম তোমারও আনসার রাইট। 4 রকমের আমরা কি পাচ্ছি তরুণ অস্থি পাচ্ছি। তাহলে তরুণ অস্থি কয় রকমের? তরুণ অস্থি আমরা পাচ্ছি হচ্ছে 4 রকমের, হায়ালিন ইলাস্টিক হোয়াইট ফাইবারাস ক্যালসিফাইড। আচ্ছা, এখন পর্যন্ত মেডিকেলে এবং বোর্ড পরীক্ষায় এই অধ্যায়ের বেশিরভাগ প্রশ্ন আসছে হাড়ের সংখ্যা থেকে আর অবস্থান থেকে। আর তারপরেই যদি বেশি MCQর দিকে তাকাই, তারপরে সব থেকে বেশি MCQ আসছে হচ্ছে কোন তরুণাস্থিটা কোথায় পাওয়া যায়, এই জায়গা থেকে। কোন তরুণাস্থিটা তুমি কোন জায়গায় পাবা, এই জায়গা থেকে সব থেকে বেশি MCQ আসছে। এটার জন্য তোমরা চলে যাবা তোমাদের অঙ্গ চালনার বইয়ের আপডেট গাজী আজমল স্যারের বইয়ের 235 পৃষ্ঠায়। আপডেট গাজী আজমল স্যারের বইয়ের কত পৃষ্ঠায় চলে যাবা? 235 পৃষ্ঠায়। এই জায়গাগুলো মুখস্থের, বাট তারপরেও তোমাদেরকে এই জায়গাটা একটু কষ্ট করে মুখস্থ করতে হবে। যেমন তোমাদের বইয়ে দেওয়া আছে স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি, এটা কোথায় পাওয়া যায়? কোথায় কোথায় পাওয়া যায়? মানুষের নাক, এই যে নাক, মানুষের নাক, তারপরে মানুষের স্বরযন্ত্র এবং মানুষের শ্বাসনালী বা ট্রাকিয়া, এবং হাঙরো ব্যাঙের ভ্রূণে। তাহলে আবার বলি, স্বচ্ছগুলা কোথায় পাচ্ছি? স্বচ্ছগুলা পাচ্ছি মানুষের নাক, মানুষের স্বরযন্ত্র, মানুষের শ্বাসনালী, মানুষের এই 3টা জায়গায় আমরা পাচ্ছি স্বচ্ছ। আর কোথায় কোথায় পাচ্ছি? হাঙরে আর ব্যাঙের ভ্রূণে। হাঙরের ব্যাঙের ভ্রূণের পরিণত দেহে প্রচুর পরিমাণ এই স্বচ্ছ বা হায়ালিনটা পাওয়া যায়। তাহলে মানুষের নাক, শ্বাসনালী আর হচ্ছে ট্রাকিয়া, এই কথাটা শ্বাসনালী এবং স্বরযন্ত্র, এগুলোর মধ্যে আমরা কি পাচ্ছি? স্বচ্ছ বা হায়ালিন পাচ্ছি। ঠিক আছে, এরপর থেকে পিততন্তুময়, এরপর হচ্ছে কি পিততন্তু। ঠিক আছে, পিততন্তু এগুলো হচ্ছে হালকা হলুদ বর্ণ। এটা কোথায়? কানের পিনা, এই যে কানের যে ঢাকনাটা, এই দেখো তরুণাস্থি তো অনেক নরম হয়, আবার ছেড়ে দিলে আবার আগের জায়গায় চলে যায়। এই যে কানের পিনা, এই কানের পিনা, এবং আমাদের আছে ইপিগ্লোটিস, আছে ইপিগ্লোটিস, ই ফর ইপিগ্লোটিস, এই ইপিগ্লোটিসের ভিতরে আছে এই পিততন্তুময় তরুণাস্থি। তাহলে কোথায়? কানের পিনা আর হচ্ছে ইপিগ্লোটিস, কানের পিনা এবং হচ্ছে ইপিগ্লোটিস। এবং এই 2টা জায়গা কান আর গলাকে কানেক্ট করার জন্য একটা নালী আছে, নালীটার নাম হচ্ছে ইউস্টিশিয়ান নালী। এটা আমি এখনই বলতে চাচ্ছি না, এটা হচ্ছে ব্রেন অধ্যায়ে আছে। কান আর গলার মাঝখানে ইউস্টিশিয়ান নালী আছে, ইউস্টিশিয়ান নালীতে আমরা কি পাচ্ছি? ইউস্টিশিয়ান নালীতে আমরা পাচ্ছি স্থিতিস্থাপক তরুণাস্থি। কি তরুণাস্থি? স্থিতিস্থাপক তরুণাস্থি। এবার আমরা যাবো হচ্ছে শ্বেততন্তুময়। কোথায় যাব? শ্বেততন্তুময় কোথায়? আমাদের মেরুদণ্ডের যে হাড়, তোমাদের মনে আছে মেরুদণ্ডের হাড় দেখানোর সময় যে মেরুদণ্ডের হাড়গুলোকে আমরা ভার্টিব্রা বলতাম বা কশেরুকা বলতাম, এই দুটোর মাঝখানে ফাঁকা জায়গা ছিল। তোমাদের কি এটার কথা মনে আছে? দুটোর মাঝখানে ফাঁকা জায়গা ছিল। এই জায়গাগুলোতে যে তরুণাস্থিগুলো থাকে এটা হচ্ছে শ্বেততন্তুময় তরুণাস্থি, একদম সাদা। আমাদের যে জয়েন্টে, তোমাদের মনে আছে ভিডিওতে দেখাইছিলাম থ্রিডিতে, এই যে জয়েন্টে কিছু তরুণাস্থি আছে, এই জয়েন্টের তরুণাস্থিগুলো হচ্ছে শ্বেততন্তুময় তরুণাস্থি। আর সবশেষে হচ্ছে ক্যালসিফাইড তরুণাস্থি কোথায়? এই দেখো, এই যে মাথায়, এই হিউমেরাস বা ফিমারের মাথায় আছে হচ্ছে ক্যালসিফাইড তরুণাস্থি। তাহলে আমাদের 4 রকমের তরুণাস্থি, স্বচ্ছ বা হায়ালিন, পিততন্তুময়, শ্বেততন্তুময়, ক্যালসিফাইড। স্বচ্ছ বা হায়ালিন আমরা কোথায় পাইলাম? আচ্ছা, আমার নেটের একটু সমস্যা ছিল। এরপরে কি বললাম? স্বচ্ছ আমরা কোথায় কোথায় পাইছি? স্বচ্ছ আমরা পাইছি হচ্ছে আমাদের নাকে, স্বরযন্ত্রে, শ্বাসনালীতে, ব্যাঙ হাঙরের পরিণত ভ্রূণের মধ্যে। ঠিক আছে, ভ্রূণের পরিণত অংশের মধ্যে
পরিণত দেহের মধ্যে আমরা এগুলা পাচ্ছি। এরপরে আমরা গেছি পিততন্তুময়। পিততন্তুময় আমরা কোথায় পাইছি? কানে, ইপিগ্লোটিসে আর নাক কানের মধ্যে জয়েন্টে যে ইউস্টিশিয়ান নালীতে। এরপরে আমরা গেছি শ্বেততন্তুময়। শ্বেততন্তুময় কোথায় পাইছি? বিভিন্ন হাড়ের জয়েন্টে আর দুইটা ভার্টিব্রা বা কশেরুকার মাঝখানে। আর সবশেষে পাইছি আমরা চুনময় বা ক্যালসিফাইড। এটা কোথায় পাইছি? হিউমেরাস আর ফিমারের মস্তকে। হিউমেরাস আর ফিমারের মস্তকে আমরা পাইছি হচ্ছে ক্যালসিফাইড বা চুনময়, ক্যালসিফাইড বা চুনময়। এই হচ্ছে আমাদের 4 প্রকার। এবং এই জায়গাগুলো থেকে মেডিকেলে, ভার্সিটিতে এবং বিশেষ করে বোর্ডে ঘুরে ফিরে প্রশ্ন আসে যে নিচের কোনটি শ্বেততন্তুময় তরুণাস্থি দিয়ে তৈরি, বা কানের পিনায় কোন তরুণাস্থিটা পাওয়া যায়। কোনটা? কানের পিনায় পাওয়া যায় হচ্ছে পিততন্তুময়টা বা স্থিতিস্থাপকটা। তো এই টাইপের প্রশ্নগুলা তরুণাস্থি থেকে প্রায় আসে। একজন বলছে আমি বইটা আগে কিনছি কিন্তু সবাই আপডেট বই পড়ায়, ইনফরমেশন মেলে না, বইয়ের পেজ নাম্বার মেলে না। এই ক্ষেত্রে আমি তোমাদের একটা কথা বলি, শোনো। সব সময় ভর্তি পরীক্ষার প্রশ্ন, বিশেষ করে বোর্ড পরীক্ষার প্রশ্ন আপডেট বই থেকে আসে। আমি যখন কলেজে পড়তাম, আমি যখন কলেজ লাইফে ছিলাম, তখন আমাদেরকে বেশিরভাগ বইগুলো আপডেট পড়তে হতো। এবং আমি তো সেই ফার্স্ট ইয়ার থেকেই আমার ইচ্ছা ছিল যে আমি মানে মেডিকেলে পড়বো। ফার্স্ট ইয়ার থেকে বলতে গেলে ফার্স্ট ইয়ার চেঞ্জ হয়ে যাওয়ার আগে ডিসিশন নিয়েছিলাম যে মেডিকেলে পড়বো। তো তখন থেকে আমি যে কাজটা করতাম, সবসময় আপডেট বইগুলো পড়তাম। আপডেট বইগুলো খুবই দরকার, বিশেষ করে মেডিকেলে যারা পড়তে চায়, বিশেষ করে বায়োলজি, সব সাবজেক্টের ক্ষেত্রে আপডেট বইগুলো থেকেই কিন্তু সাধারণত প্রশ্ন আসে। সবসময় চেষ্টা করবো আপডেট বই পড়ার জন্য। আমার নিজের আমি তো হচ্ছে কলেজে ওঠার আগে, কলেজ শুরু হওয়ার আগেই বই কিনছিলাম একটু চোখ বুলানোর জন্য। অত সিরিয়াস স্টুডেন্ট ছিলাম, বাট চোখ বুলানোর জন্য আগে থেকে কিনে রাখছিলাম। অ্যাট দ্যাট মোমেন্ট আমাকে পড়তে হয়েছে, আগের একটা বই কিনতে হয়েছে। যখন আমি ইয়ার চেঞ্জ করি, তখন আবার নতুন একটা এডিশন আসলো ইয়ার চেঞ্জের সময়, মার্চ এপ্রিল মাসে। তখন আবার সব বই আপডেট করছি, বিশেষ করে বায়োলজিগুলো। অন্যগুলো এত করতাম না, বায়োলজিটা আবার আপডেট করলাম, যেহেতু মেডিকেলে পড়ার ইচ্ছা। মেডিকেলে মেন বই থেকে প্রশ্ন বেশি আসে। এরপরে আবার অ্যাডমিশন টেস্টের আগে আবার নতুন বই আসলো। অ্যাডমিশন টেস্টের আগে পরের বছর এপ্রিল মে জুন মাসের দিকে আবার নতুন বই আসলো। ইন্টার পরীক্ষা দেওয়ার পরে অ্যাডমিশন টেস্টের আগে আবার নতুন বই আসলো। এমন হয়েছে অ্যাডমিশন টেস্টের 1.5 মাস কোচিং করে ফেলছি। অ্যাডমিশন টেস্টের কোচিং আমি 1.5 মাস করে ফেলছি। এই সময় বলে নতুন বই আসছে, নতুন বই কিনতে হবে। তারপর আবার নতুন বই দাগায় পড়লাম। আগের বই দাগানো হয়ে গেছিল, সেই বই আবার দাগায় পড়লাম। 3 বার এক বই 3 বার কিনছি, কারণ আপডেট বই থেকে প্রশ্ন আসে। আমার নিজের চোখে দেখা এমনও হয়েছে যে গত বছরের মানে এর আগের বছরের মেডিকেল ভর্তি পরীক্ষায় নতুন আপডেট বই মাত্র 1.5 মাস হয়েছে বইটা আসছে, সেখান থেকে ইনফরমেশন দিয়ে দিছে। আর প্রত্যেক বছর আপডেট করতেছে। তোমরা যেটা পড়তে পারো, যাদের আপডেট বই নাই বা কিনতে পারতেছো না, তারা অ্যাটলিস্ট যার কাছে আপডেট বই আছে তার কাছ থেকে সে আপডেট ইনফোগুলো নিয়ে নিও, এক্সট্রা ইনফোগুলো নিয়ে নিও, ছবি তুলে নিও বা ফটোকপি করে নিয়ে নিও, যদি পুরো বই কিনতে না পারো। ঠিক আছে? আর শোনো, বই কিনে কেউ কখনো দেউলি হয় না। বই কিনে কেউ কখনো কি হয় না, লস হয় না। আর যদি এত রাইটারের বই পড়তে তোমাদের না, একজন বলছে আমাদের তো দেখা যায় 2 মাস পর পরই আপডেট হয় করে। এটা একটা ভুল কথা বললা ভাইয়া। তাসনিম, তুমি কথাটা হচ্ছে একদম মানে বলার দরকার তাই বলে ফেললা। এই কথাটা কিন্তু আমি একমত হইতে পারলাম না। 1 বছরে সাধারণত 1 বার কি 2 বার আপডেট করে। এই যে আমি যে গাজী আজমল স্যারের বইটা পড়তেছি বা যে বইটা থেকে আমি পড়াচ্ছি, এটা সেপ্টেম্বর 2020 সালের বই। সেপ্টেম্বর 2020 সালের বই। আবুল হাসান স্যারের যে বইটা পড়তেছি এটা হচ্ছে জুলাই 2020-এর। এরপরে এখনো পর্যন্ত আমি কোনো আপডেট পাই নাই। নতুন কোনো আপডেটের খবর থাকলে তুমি আমাকে জানাইতে পারো, বাট আমি এখনো পর্যন্ত সেভাবে করে তেমন কোনো আপডেট বই পাই নাই। ঠিক আছে? তাহলে তুমি যে বললা যে 2 মাস পর আপডেট হয়, এটা কিন্তু আসলে সত্য না। আপডেট হইলে তো আমাদের নিতেই হবে। অথবা আরেকটা করতে পারো, বাজারে কিছু বই পাওয়া যায়, যারা হচ্ছে বিভিন্ন রাইটারের বই পড়ো। ঠিক আছে? বিভিন্ন রাইটারের বই পড়ো, তাদের ক্ষেত্রে আমি যেটা বলবো, বাজারে কিছু বই পাওয়া যায় যে বইগুলো হচ্ছে তোমার বিভিন্ন বইয়ের সংকলন করে এক্সট্রা ইনফোগুলো দেওয়া। এরকম অনেক বই বাজারে পাওয়া যায়। বায়োলজির ক্ষেত্রে আছে, ফিজিক্সের ক্ষেত্রে আছে, বিভিন্ন সিরিজের বই আছে। এই বইগুলো তুমি কিনতে পারো।
এই বইগুলো তুমি কিনতে পারো। একটা বইয়ের মধ্যে মাল্টিপল রাইটারের ইনফরমেশনগুলো ওই এক একটা গাইড বইয়ের মতো, ওই বইগুলো এরকম অনেক বই আছে বাজারে, ঠিক আছে, অনেক রকমের বই আছে, ঠিক আছে। তো ওইগুলো তোমরা কিনতে পারো। আমি যদি বলি এখানে তোমার বায়োলজি প্লাস সিরিজের কিছু বই আছে, তারপর হচ্ছে আসপেক্ট সিরিজের কিছু বই আছে, মেডিবায়োলজি নামে জয়কুলি সিরিজের বই আছে, মেডিবায়োলজি, মেডিকেমিস্ট্রি, তারপর হচ্ছে বায়োলজি আরেকটা বই আছে নিউরন, ঠিক আছে। তো ওইটা তোমার নিতে পারো, আসপেক্ট সিরিজের বায়োলজি, মেডিবায়োলজি আছে। তো ওই বইগুলো হইলে হয় কি, ওই বইগুলোর মধ্যে তোমার হচ্ছে মাল্টিপল বইয়ের রাইটার ইনফরমেশনগুলো একসাথে দেওয়া থাকে। তো তোমাদের আর একাধিক বইগুলো কেনা লাগে না। এরকম বিভিন্ন সিরিজ আছে, ফিজিক্স সিরিজ, কেমিস্ট্রি সিরিজ, ফিজিক্স প্লাস, কেমিস্ট্রি প্লাস, ওইগুলো তোমরা কিনতে পারো। ওইগুলো কিনলে হবে কি, একটা বইয়ের মধ্যে তোমরা সব পেয়ে যাবে। ওই বইগুলো সবসময় আপডেট রাখার ট্রাই করে, ঠিক আছে। কিনাই লাগবে এমন না, যারা হচ্ছে মাল্টিপল বই কিনো তাদের জন্য আর কি, ঠিক আছে। তো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আজকেরটা আমরা এখানে শেষ করব। আমাদের আরেকটা ক্লাস লাগবে, আমাদের আরেকটা ক্লাসে এই পুরো চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, যে ক্লাসে আমরা আমাদের পেশিগুলোর নাম জানবো। আমাদের 3 রকমের পেশি আছে, ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, হৃদপেশি। আমরা লিভার নিয়ে জানবো, আমরা হাড় ভাঙা নিয়ে জানবো, মচকানো এবং স্থানচ্যুতি নিয়ে জানবো। আর একটা ক্লাস হলে আমাদের এই চ্যাপ্টার ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। আজকে শারীরিকভাবে একটু অসুস্থ, একটু দুর্বল, শরীরটা অনেক দুর্বল, তোমরা দেখেই হয়তো বা বুঝতে পারতেছো, ঠিক আছে। দাঁড়িয়ে থাকতে অনেক কষ্ট হচ্ছে, বাট তারপরেও ফর ইউ, ঠিক আছে। সো এই হচ্ছে বিষয়। থ্যাংক ইউ ভেরি মাচ তোমাদের ক্লাসে থাকার জন্য। আজকে ক্লাসে অ্যাটেন্ডেন্স অনেক কম, টাইমে উল্টাপাল্টা হওয়ার কারণে, যাক সমস্যা নেই, ওরা পরে ক্লাস দেখে নিবে। পরে যারা ক্লাস করছো তারা একটু কমপ্লিট লিখে যাবা কমেন্টে, পরে যারা করছো। তো এই হচ্ছে কথাবার্তা, তোমাদের সাথে আবারও খুব শীঘ্রই দেখা হয়ে যাবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।